প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি আবারও উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশান 2024 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এসো তাহলে সাজেশানটি দেখে নিই। আমরা দেখব যে উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ে মোট অধ্যায় রয়েছে 8টি। এই 8টি অধ্যায়কে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথম 4টি অধ্যায় থেকে একটি গ্রুপ এবং লাস্ট 4টি অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত আরেকটি গ্রুপ। প্রতি গ্রুপ থেকে 2টি করে প্রশ্নের উত্তর দিতেই হবে, আর একটি যে প্রশ্নের উত্তর দিতে হবে সেই প্রশ্নটি যে কোনো একটি গ্রুপ থেকে দিলেই হবে। প্রথম অধ্যায় অতীত স্মরণ। 1 নম্বর প্রশ্ন, জাদুঘর কাকে বলে? জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। 2, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 2টি শিল্প জাদুঘরের নাম লেখো। 3, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কী? পেশাদারী শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব লেখো। 4, কিংবদন্তি বা বীরগাথা কাকে বলে? এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। এবার আমরা দেখে নিই দ্বিতীয় অধ্যায়। 1 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। 2, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। 3, উপনিবেশবাদ বলতে কী বোঝো? উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো। 4, ঔপনিবেশিক সমাজে জাতিগত ব্যবধান ও তার প্রভাব আলোচনা করো। এবার আমরা দেখে নিই তৃতীয় অধ্যায়। 1 নম্বর প্রশ্ন, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির বিবরণ দাও। 2, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। 3, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। 4, ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী? এই বাণিজ্যের অবসান কিভাবে হয়েছিল? 5, ভারতে রেলপথ স্থাপনের ঘটনা এদেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল? 6, ইংরেজদের সঙ্গে সিরাজদৌলার বিরোধের কারণগুলি আলোচনা করো। এবার আমরা দেখে নিই চতুর্থ অধ্যায়, সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া। 1, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারক হিসেবে অবদান আলোচনা করো। 2, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এর সীমাবদ্ধতা কী ছিল? 3 নম্বর প্রশ্ন, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ বিশ্লেষণ করো। এই আন্দোলনের প্রভাব বিশ্লেষণ করো। 4, ঔপনিবেশিক শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। 5, ডিরোজিওর নেতৃত্বে ইয়ং বেঙ্গল আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই আন্দোলনের সীমাবদ্ধতাগুলি লেখো। 6, আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই 4টি অধ্যায় নিয়ে একটি গ্রুপ, আর পরবর্তী 4টি অধ্যায় নিয়ে হয়েছে গ্রুপ বি। পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলি দেখে নিই। 1 নাম্বার, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্ব কী ছিল? 2, লখনৌ চুক্তির শর্তগুলি উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 3, 50-এর মন্বন্তরের কারণ কী ছিল? 50-এর মন্বন্তর তৎকালীন ভারতীয় অর্থনীতি ও শিল্প সাহিত্যে কী প্রভাব ফেলেছিল? 4, মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট আলোচনা করো। এই মামলাটির পরিণতি কী হয়েছিল? 5, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন? এবার আমরা দেখে নিই ষষ্ঠ অধ্যায়। 1 নম্বর প্রশ্ন, 1942 এর ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। 2, 1946-এর নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো।
3. গণপরিষদ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো। গণপরিষদের 2 জন সদস্যের নাম লেখো। 4. হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এবার আমরা দেখে নিই সপ্তম অধ্যায়। 1 নম্বর প্রশ্ন, ট্রুম্যান নীতি কি? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল আলোচনা করো। 2. কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। 3. ঠান্ডা লড়াই কি? ঠান্ডা লড়াই সম্পর্কে আলোচনা করো। 4. জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 5. কিভাবে তেল কূটনীতি উপসাগরীয় সংকটের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল। অষ্টম অধ্যায়। 1 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। 2. সার্ক কিভাবে গঠিত হয়? প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। 3. উপনিবেশিকরণ বলতে কী বোঝায়? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলি তোমরা প্রস্তুত করে যাবে, তাহলেই আশা করি তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।